সকাল 11টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেডের মঞ্চে পৌঁছে গিয়েছেন, সেই ছবি দেখাবো, কিন্তু তার আগে একটা ব্রেকিং নিউজ। এই প্রথম সমস্ত রীতি এত বছরের যে ধারাবাহিকতা তৃণমূল কংগ্রেসের কালীঘাট থেকে ঘোষণা প্রার্থী তালিকা, সেই রীতি হয়তো ভেঙে ফেলতে চলেছে তৃণমূল কংগ্রেস। এবার হয়তো ব্রিগেড থেকেই প্রার্থী তালিকার ঘোষণার সম্ভাবনা রয়েছে। আমার সঙ্গে রাজা চট্টোপাধ্যায় রয়েছে। রাজা, এটা কি সত্যি? একদম তাই। দেখো, এটা ব্রেকিং নিউজ, এই মুহূর্তের সব থেকে বড় খবর। এত বছর আমরা তৃণমূল কংগ্রেসকে দেখছি, কিন্তু কোনোবার কখনো জনসভা থেকে এত বড় সাধারণ নির্বাচনের প্রার্থী ঘোষণা আমরা অন্তত দেখিনি। এই স্মরণকালে তো নয়, আমার মনে পড়ছে না কখনো হয়েছে বলে। এই প্রথম 2024 লোকসভা নির্বাচনের 42টি আসনেরই প্রার্থীর নাম এক লক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দেবেন আজকেই। এর আগেও একবার এরকম জল্পনা শোনা গিয়েছিল, 2019-এ নয়, তার আগের বারে একবার 2014-র ক্ষেত্রে, কিন্তু আলটিমেটলি সেটা হয়নি। কিন্তু এবার সেটাই বাস্তব হতে চলেছে। এটা দরকার কেন হলো রাজা? এই রীতি ভাঙার প্রয়োজন কি? এটা রীতি ভাঙার প্রয়োজন হলো, দেখো, তৃণমূল অনেক কিছুই কিন্তু কনভেনশন ভেঙে অনেক ক্ষেত্রেই বেরিয়ে এসছে প্রচারের ক্ষেত্রে। তারপরে এই যে র্যাম্প, এটাও তো এক ধরনের রীতি ভাঙা, যেটা সকাল থেকে তোমরা কাল থেকে বারবার বলছো। এই যে র্যাম্পে নেতা নেত্রীরা নেমে আসবেন জনতার সরণিতে, এটাও তো একটা কনভেনশন ভেঙে, মানে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। যদি পরিবর্তনশীলতাই একমাত্র ধ্রুবক হয় এই পৃথিবীতে, সেটাই যদি নিয়ম হয়, তাহলে দলও পরিবর্তিত হচ্ছে, নানা রকম ভাবে তার বহিরঙ্গে হচ্ছে, তার কর্মকাণ্ডে হচ্ছে। এবার এই যে 42টা কেন্দ্রে একসঙ্গে প্রার্থী ঘোষণা করে দিলে প্রথম লড়াইয়ের মঞ্চে তৃণমূল কংগ্রেস অনেক দূর এগিয়ে থাকবে প্রতিপক্ষের চাইতে, এইটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তার কারণ রাজা, আমি যতটা আমরা সকলেই স্মরণ করতে পারছি, 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নাম প্রার্থী হিসেবে নন্দীগ্রামে প্রচার করতে গিয়ে আচমকা ঘোষণা করেছিলেন। দ্যাট ওয়াজ অলসো সারপ্রাইজ। কিন্তু এরকম পুরো প্রার্থী তালিকা ব্রিগেডের মঞ্চ থেকে, এটা কি নেহাতি একটা কনভেনশন ব্রেক করার স্বার্থে, একটা চমক দেওয়ার স্বার্থে, নাকি সত্যি সত্যি তৃণমূল এই ব্রিগেডকে খেলা ঘোরানোর ব্রিগেড হিসেবে দেখতে চাইছে এবং তারা চায় এটা থেকেই টার্নিং পয়েন্ট হোক? দেখো, একটা পারসেপশন তৈরি হয়েছে যে তৃণমূল কংগ্রেস ভেঙে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস কুঁকড়ে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে। বিজেপি নিরন্তর বলে চলেছে যে 25 থেকে 27 আসন তারা পাবেন। কদিন আগে অমিত শাহ বলেছেন তাদের তালিতে 25 থেকে 25 আসনের বেশি তারা পেতে চলেছেন। মানে এই যে মনস্তাত্ত্বিক চাপ, আজকে সেই মনস্তাত্ত্বিক চাপটাকে পাল্টা আঘাত আনার চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেস। এবং জনতার সরণিতে দাঁড়িয়ে যদি প্রার্থী ঘোষণা করা হয়, তাহলে টুকটাক যে ক্ষোভ বিক্ষোভের ব্যাপারগুলো হবে, সেগুলো এক ধাক্কায় জোয়ারের জলের মতো ভেসে যাবে। রাজা সঙ্গে থাকো। অতীন ঘোষ, মেয়র পরিষদ, কি বলেছেন এই বিষয়ে শোনাবো। বাংলার প্রতি যে বঞ্চনা, সেই বঞ্চনার বিরুদ্ধে মানুষের মধ্যে একটা জনজাগরণ হয়েছে। এই জনজাগরণই গণগর্জনে পরিণত হবে। আজকে ব্রিগেড প্ল্যাটফর্ম অনেক কিছুই ঘোষণা হবে, সেগুলো প্রকাশ্য লোকসভার প্রার্থী ঘোষণা হতে পারে। আমি আরো একবার রাজার কাছে যাবো। রাজা, তুমি পারসেপশনের কথা বলছিলে, যে পারসেপশনের নাম সন্দেশখালী, যে পারসেপশনের নাম দুর্নীতি, কোথাও সেটা ব্রেক করার জন্যই কনভেনশন ব্রেক করতে হচ্ছে তৃণমূলকে। দেখো, যেই 42টা কেন্দ্রের প্রার্থী তালিকা তুমি ঘোষণা করে দেবে, তখন অন্যান্য ব্যাপারগুলো সাবসাইডেড হয়ে যাবে, সেগুলো নিয়ে চর্চা কমে যাবে। কোন কেন্দ্রে কে প্রার্থী হলেন, আরে বাবা, শাসক দলে প্রার্থী কে হলেন, এটা নিয়ে জনমানসে যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে। শাসক দল এখন সে কন্ডিশনেই থাকুক না কেন। ঠিক যেমন করে মোদী, যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী লোকসভার ভেতরে দাঁড়িয়ে যখন বলেছিলেন যে আমরা 400 আসন পাবো এনডিএ, এটাই আমাদের টার্গেট, তখন বাদ বাকি সব চর্চা বন্ধ হয়ে গেল। বিজেপি কত আসন পাবে, তখন সেটাই মূল চর্চার কেন্দ্র হয়ে গেল। বিজেপি হারবে না জিতবে, এই চর্চাটাই বাজার থেকে হারিয়ে গেল। এক্স্যাক্টলি যদি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 42টা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করে দেন, সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষ কোথাও একটা বাধ্য হবে সেটা নিয়েই চর্চা করতে। এবং এখনো বিজেপি দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা বাকি আছে। আসানসোলে তো প্রার্থী যিনি যার নাম ঘোষণা করা হয়েছিল, তিনি বলেছেন আমি জানাবো না, কোনো পকেটে জটিলতা রয়ে গেছে। এরকম জায়গায় শাসক দল যদি 42 কেন্দ্রের প্রার্থী একসঙ্গে ঘোষণা করে দেয়, তাহলে অ্যাডভান্টেজিয়াস জায়গায় থাকবে বলে তারা মনে করছেন। একেবারে এটা হচ্ছে স্নায়ুর চাপের খেলা, বেসিক্যালি ভোট এবং রাজনীতি তো তাই। রাজা, কোনো সম্ভাব্য নাম কিছু কানে এলো নাকি? বেশ কিছু নাম বদলে যেতে পারে। আমরা সম্ভাব্য নাম, দেখো, নাম নিয়ে অনেক জল্পনা এমনিতে চলছে। কালকে যেমন প্রসূন বন্দ্যোপাধ্যায়, যিনি উত্তরবঙ্গ থেকে দাঁড়াবেন, এইরকম একজন তরতাজা প্রার্থী, একবারে নিউ কামার,
তাকে আমরা আজকে দেখতে পারি এরকম জল্পনা। তার স্বেচ্ছাবসর যে ইচ্ছা তিনি প্রকাশ করেছিলেন সেটা গৃহীত হয়েছে, তিনি এনওসি পেয়ে গেছেন, ফলে তিনি প্রার্থী হতে পারেন কোনো একটি কেন্দ্র থেকে। দলের এক মুখপাত্র প্রার্থী হতে পারেন, দলের এক নিয়মিত মুখপাত্র, আমি এখনই নাম করছি না, তিনি তাকে টিভিতে প্রত্যেক দিনই দেখা যায়, তার প্রার্থী হওয়া নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা থেকে না, তিনি পূর্ব মেদিনীপুর জেলা থেকে, আমি এখনই তার বেশি ভাঙছি না, তার কারণ সেটা ঠিক আছে। আমি তোমাকে আরেকটু সময় দিলাম, আমি আবার পরে তোমার সঙ্গে কথা বলবো। চলুন ব্রিগেডে যাই। এই মুহূর্তে আমার সহকর্মী রুমেলা সেখানে অপেক্ষা করছে, আমার সঙ্গে রয়েছে সুমন, আমার সঙ্গে রয়েছে সুশোভন, সুপ্রিয় আমার সঙ্গে রয়েছে, সহকর্মীরা ছড়িয়ে রয়েছে চতুর্দিকে। শুধু সবার আগে খবর আপনার সামনে আনবে বলি ব্রিগেডে যাব সবার আগে। রুমেলা, প্রথমত অভিষেক পৌঁছে গিয়েছেন বলে আমরা জানতে পারছি, দ্বিতীয়ত এটা প্রথম তৃণমূল কংগ্রেস সমস্ত রীতি ভেঙে এবার ব্রিগেড থেকে প্রার্থী তালিকা ঘোষণা করবে। তোমার সঙ্গে যারা আছেন কোনো রিয়াকশন, মানে তারা কিভাবে দেখছেন? এই মুহূর্তে ব্রিগেডে একটা সমস্যার মধ্যে যেটা পড়তে হচ্ছে সেটা নেটওয়ার্কে। তাই আমি যেখানে এখন দাঁড়িয়ে রয়েছি এটা ফ্রি ওয়াইফাই জোন, যেখান থেকে কথা বলা সম্ভব হচ্ছে। আমি ডেফিনেটলি আমাদের দর্শকদের সামনে এই যে তৃণমূলের আজ প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার যে সম্ভাবনার কথা আমরা জানতে পারছি তা নিয়ে রিয়াকশন তুলে ধরবো। কিন্তু এই মুহূর্তে ব্রিগেড আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন। ব্রিগেডের মুডটা আমরা দেখলাম কিছুক্ষণ আগে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, দেবলীনা কুমার তিনি তার গ্রুপকে নিয়ে পরিবেশন করলেন, একটি নৃত্য পরিবেশন হলো। এবং হ্যাঁ, ব্রিগেডে যখন থেকে এসেছি যারা যারা এসে উপস্থিত রয়েছেন তারা কিন্তু একটা কানাঘুষা করছিলেনই যে আজ প্রথম প্রার্থী তালিকা এখান থেকে ঘোষণা করবে তৃণমূল। দেখো, জনগর্জনই সবার নাম তারা দিয়েছেন। এর আগে আমরা দেখেছি বিজেপি তাদের প্রথম প্রার্থী তালিকা 20 জনের নাম প্রকাশ করে দিয়েছে। এবার তাকে টেক্কা দিতে এই জনগর্জন সভা থেকে তৃণমূল সুপ্রিমো, তৃণমূল সেনাপতি তারা কি বার্তা দেন সেদিকে যেরকম নজর থাকছে, সেরকম প্রার্থী তালিকায় কোনো চমক থাকবে কিনা নজর থাকছে সেদিকেও। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে মূল মঞ্চ যা, সেই মূল মঞ্চে চেয়ার কিন্তু ফুলফিল হতে শুরু করেছে। পাশাপাশি তার ডান দিকেই যে মঞ্চ, সেই মঞ্চের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। এখানে আমি দেখতে পাচ্ছি গৌতম দেব এসে উপস্থিত হয়েছেন, বিভিন্ন জেলা পরিষদের সভাপতিরা তারা এসে উপস্থিত হয়েছেন। প্রত্যেকেই কিন্তু ওই মহেন্দ্রক্ষণের জন্যই মুখিয়ে যে এবার কারা টিকিট পাচ্ছেন প্রার্থী তালিকা ঘোষণা। একদম, এটা না অনেকটা রেজাল্ট আউটের মতো উত্তেজনা রুমেলা, যে কি হবে, কে টিকিট পাবে, কার ভাগ্যে শিখে ছুটবে। হাওড়া, শিয়ালদা এবং অন্যান্য যে জায়গাগুলো রয়েছে যেখান থেকে মিছিল আসছে ব্রিগেডের দিকে, সেসব জায়গাগুলোর খোঁজ নিয়ে শিয়ালদায় অপেক্ষা করছে আমার সহকর্মী। আমি চলে যাব সুপ্রিয়। শিয়ালদার ছবি দেখাও। দেখো, সকাল থেকে বিভিন্ন জেলা থেকে আসা কর্মী সমর্থকরা তারা শিয়ালদা স্টেশন থেকে মিছিল করে জনগর্জন সভাতে যোগ দেওয়ার জন্য ব্রিগেডমুখী হতে শুরু করেছেন। ক্যামেরা পার্সন থেকে বলবো, এই মুহূর্তের এই শিয়ালদা স্টেশন চত্বরের বাইরের ছবিটা, আশপাশের যে সমস্ত এলাকা বা জেলাগুলো রয়েছে সেখান থেকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা বা তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সংগঠন, শাখা সংগঠন রয়েছে, ছাত্র সংগঠন, যুব সংগঠন, সেই সমস্ত কর্মী সমর্থকরা তারা দলীয় পতাকা নিয়ে, ব্যানার নিয়ে মিছিল করে স্লোগান দিতে দিতে কিন্তু ধর্মতলামুখী হতে শুরু করেছেন বা ব্রিগেডমুখী হতে শুরু করেছেন। ব্রিগেডের জনগর্জন সভায় যোগ দেওয়ার জন্যে কাতারে কাতারে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারা কিন্তু এই মুহূর্তে এগিয়ে চলেছেন ধর্মতলার দিকে, ব্রিগেড সমাবেশ মঞ্চের দিকে। এবং তারা কিন্তু যেটা বলছেন যে লোকসভা নির্বাচনের আগে এই ব্রিগেড সমাবেশ বা জনগর্জন সভা তাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ কি বার্তা তাদের নেত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একদম। সুপ্রিয়, তোমার কথা শুনতে অসুবিধা হচ্ছে, এত স্লোগান আর এত মানুষ কথা বলছেন, ছবিটা সত্যি তৃণমূলের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক এবং গুরুত্বপূর্ণ। কাতারে কাতারে মানুষ শিয়ালদা স্টেশন থেকে ব্রিগেড মুখী। চলুন হাওড়া স্টেশনের ছবিটা দেখাই। সুশোভন অপেক্ষা করছে। সুশোভন, দেখো, তোমাকে প্রথমে সেই ছবিটা দেখানোর চেষ্টা করব। প্রচুর লোক আসছে যে আলোচনায়, মূলত যেটা যে 42 জন ক্যান্ডিডেটের নাম ঘোষণা হবে, যারা মূলত রয়েছেন এখানে তৃণমূলের একেবারে সমর্থক, তাদের সাথে কথা বলি। আজকে 42 জন ক্যান্ডিডেটের নাম ঘোষণা হবে, এই বিষয়টা কিভাবে দেখছেন? কারণ এর আগে অতীতে এরমভাবে নাম ঘোষণা হয়নি। এই বিষয়টা কতটা আপনার সুবিধা হলো? অনেকটাই সুবিধা হলো। তার কারণ হচ্ছে এবারের তো জনগর্জন, বাংলাকে প্রতি মুহূর্তে কেন্দ্রের বর্ষনা। এখান থেকে আজকে যে ক্যান্ডিডেটদের নাম ঘোষণা হবে তারাই তো বাংলার অধিকার রক্ষার অরিজিনাল লড়াইটা লড়বে। কারণ এতদিন অনেক আমরা ভালোবাসার রাজনীতি দেখিয়েছি, অনেক সৌজন্যতার রাজনীতি দেখিয়েছি, অনেক অবস্থান করেছি, শান্তির রাজনীতি করেছি, বাংলার শান্তিপূর্ণ রাজনীতিতেই বিশ্বাস করে। কিন্তু আমরা
সেই শান্তিপূর্ণ ভাবটাকেই বজায় রেখে মানুষের প্রবল আন্দোলনটাকে সবার মধ্যে তুলে ধরার চেষ্টা করছে। একদম সুমন, আমি আবার আসবো তোমার কাছে। চলুন হাজরায় দক্ষিণ কলকাতার ছবি দেখাবে সুমন। একেবারে দেখো, দক্ষিণ কলকাতা থেকে সবচেয়ে বড় মিছিলটা কিন্তু এই মুহূর্তে এক্সাইড ক্রস করে ব্রিগেড অভিমুখে গিয়েছে। কিছুক্ষণ আগে আমি তার টপ শট দেখাচ্ছিলাম এবং সে কথা তোমাকে পরিষ্কার করে বলছি যে দক্ষিণ কলকাতা থেকে প্রচুর মানুষ, তারা কিন্তু দেবাশিস কুমারের নেতৃত্বে ইতিমধ্যেই ব্রিগেডের ময়দানে পৌঁছে গিয়েছেন প্রায়। এবং তুমি যে কথা বলছিলে, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে প্রার্থী তালিকা নিয়ে জল্পনা, সেটা কিন্তু এই মিছিলের মধ্যেও ছিল। অনেকেই বলা করছেন যে দক্ষিণ কলকাতা থেকে হয়তো আগে যিনি সাংসদ ছিলেন তিনি আবার দাঁড়াতে পারেন, এই ঘোষণা হয়তো তারা আজকে শুনতে চলেছেন। যাদবপুর থেকে কে দাঁড়াবেন সেই নিয়েও কানাঘুষো শোনা যাচ্ছে। পরিষ্কারভাবে উদ্দীপনা, উদ্যোগ এবং ছবি যে কথা বলছে যে প্রচুর মানুষ তারা কিন্তু এই তৃণমূলের জনগর্জন সবাই যাচ্ছেন এবং তাদের মধ্যেও কিন্তু একটা ইচ্ছে রয়েছে, একটা আকাঙ্ক্ষা রয়েছে যে আজকেই হয়তো প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন খোদ সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একদম, এবং এটাই তো সব থেকে বড় প্রশ্ন যে কনভেনশন ব্রেক করছে তৃণমূল কংগ্রেস, কিন্তু কেন? যে ছবি আমরা দেখছি, অন্তত অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন সকাল 11:10 বাজে, মমতা বন্দ্যোপাধ্যায় বেলা 12টা নাগাদ পৌঁছতে পারেন বলে খবর। তার আগেই বিশেষণ একটাই খুঁজে পাচ্ছি, কাতারে কাতারে মানুষ ব্রিগেডের দিকে এগোচ্ছেন। জনগর্জন, জনতার সমর্থন এবং বিজেপির বিরুদ্ধে এই গর্জনকে উচ্চগ্রামে বাঁধা তৃণমূল এই লক্ষ্য নিয়ে এগোচ্ছে। সেখানে এই রকম জনসমাগম নিঃসন্দেহে একটা বাড়তি উৎসাহ। সেখানে অ্যাডেড পয়েন্ট হলো যে এবারে 42টা আসনেরই প্রার্থী তালিকা ঘোষণা ব্রিগেড থেকে। হয়তো এই র্যাম্পেই ঘোষণা হবে, যে র্যাম্প নয়া সংযোজন এবারের ব্রিগেডে। আমি আরও একবার আপনাদের জানিয়ে দিই আজকের দিনের সব থেকে বড় চমক। দেখুন, র্যাম্প নিয়ে কথাবার্তা গত কয়েকদিন ধরেই হচ্ছে, কিন্তু সব থেকে বড় চমক অবশ্যই ব্রিগেড থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা। কোনো জনসভা থেকে সাধারণত কোনো রাজনৈতিক দলই প্রার্থী তালিকা ঘোষণা করে না, তৃণমূল তো কখনো করেনি। কালীঘাটি সেই জায়গা যেখান থেকে প্রার্থী তালিকা বরাবর ঘোষণা হয়েছে, কিন্তু আজ সেই রীতি ভাঙলো তৃণমূল কংগ্রেস, ভাঙছে তৃণমূল কংগ্রেস। কেন আর কোন কোন প্রার্থীর নাম এখানে রয়েছে? আমি রাজা চট্টোপাধ্যায়ের সঙ্গে আবার যোগাযোগ করতে পেরেছি। রাজা, কোনো অ্যাডেড কোনো নিউজ এই বিষয়ে? হ্যাঁ, দেখো কতগুলো ইন্টারেস্টিং খবর। যেমন এবার এক নতুন, মানে ছোট পর্দার এবং বড় পর্দার এক নতুন অভিনেত্রী, আমি নাম এখন আর সেটা নিয়ে যথেষ্ট জল্পনা চলছিল, সম্ভবত রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি লোকসভার প্রার্থী হতে চলেছেন দল থেকে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, সম্ভবত রচনা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতে চলেছেন। দেখো, বসিরহাট কেন্দ্রে প্রার্থী মুখ বদলে যাওয়ার সমূহ সম্ভাবনা। বসিরহাট কেন্দ্রে নুসরাত আর প্রার্থী সম্ভবত হবেন না, বা দল তাকে সম্ভবত আর প্রার্থী করবে না, এমন একটা সম্ভাবনা জানা যাচ্ছে। যাদবপুর কেন্দ্রেও তৃণমূল নতুন প্রার্থী দিতে পারে বলে আপাতত ওই যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলা থেকে তৃণমূলের এক নিয়মিত মুখপাত্র, তার প্রার্থী পদ পাওয়ার একটা চান্স তৈরি হয়েছে, অন্তত তেমন দলের অন্দরে এখন জল্পনা। এদিকে বালুরঘাট কিংবা রায়গঞ্জ, ওই সমস্ত লোকসভার উত্তরবঙ্গের কোন একটি কেন্দ্র থেকে পুলিশ কর্তা, প্রাক্তন একদম সদ্য প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হওয়ার সম্ভবত বালুরঘাট চান্স বেশি। উদয়ন গুহ অথবা রবীন্দ্রনাথ ঘোষ, এই দুজনের মধ্যে কেউ একজনকে লোকসভার প্রার্থী হতে পারেন, এই দুজনের মধ্যে কেউ একজন হতে পারেন। সম্ভবত কোচবিহার থেকে উদয়ন বাবুর প্রার্থী তালিকার নাম ঘোরাফেরা করছে। আমি এখনই মানে কনফার্ম বলছি না, কিন্তু এই প্রার্থী তালিকায় কিন্তু উদয়ন বাবুর নাম ঘোরাফেরা করছে। একটি দুটি চমক, দক্ষিণ কলকাতা বদলের তেমন কোনো চান্স নেই, কিন্তু উত্তর কলকাতায় কি হবে সেটা নিয়ে রাজা একটা জল্পনা শোনা যাচ্ছিল, এবার হয়তো ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী তিনিও লোকসভা নির্বাচনে দাঁড়াতে পারেন। কোনো কনফার্মেশন পেলে এখনো অবধি? এখনো পর্যন্ত ব্রাত্যবাবুর নাম নিয়ে কিন্তু এখনো, এইটা একটা বড় তুমি প্রশ্ন করেছো যে সৌগত রায় নতুন করে আর টিকিট পাবেন কিনা। যদিও ব্যক্তিগতভাবে সৌগত রায় আমার লড়তে চান, এইটুকুই দলের অন্দরে ফিডব্যাক, কিন্তু দল সৌগত রায়কে ফের নতুন করে প্রার্থী করে কিনা অন্তত এই বয়সে, সেটা একটা বিরাট কৌতূহলের। সৌগত বাবুর নিজের কথাতেই সেই অনিশ্চয়তা স্পষ্ট হয়েছিল। হ্যাঁ, সেটা নিজের কথাতেই স্পষ্ট হয়েছে। যদিও 2019-এ কিন্তু সৌগত রায় অনেক সাংবাদিককেও ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি আর নতুন করে লোকসভা ভোটে লড়তে চান না। দেখা যাক কি হয়। তবে যেহেতু পার্লামেন্টের ভেতরে খুব ভালো স্পিকার লাগে, বক্তা লাগে, এক ধাক্কায় সমস্ত ভালো বক্তা যারা অনেক অভিজ্ঞ, বহু ঘাটের জল খেয়ে যারা এই জায়গায় পৌঁছেছেন, তাদেরকে এক লক্ষে ছেটে ফেলাটাও কিন্তু যথেষ্ট রিস্কি। ফলে এখন প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হলেই যাদবপুর, বসিরহাট, দমদম, উত্তর কলকাতা এইগুলোই কিন্তু উঠে আসছে বিশেষ করে। এবং
পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূল কি করে। কারণ কালকেই আমরা খবরে দেখেছিলাম, আমাদের খবরেই দেখেছিলাম যে কোথাও পূর্ব মেদিনীপুর জেলায় অধিকারী পরিবারকে বাদ রেখে এই প্রথম প্রার্থী চয়নে কিছুটা বেগ পেতে হচ্ছে দলকে। দেখা যাক জানি না তমলুকে তৃণমূলের প্রার্থী কে হবে। শোনা যাচ্ছে ওদিকে তো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অবসরপ্রাপ্ত বিচারপতি। রাজা, অনেক ধন্যবাদ, তুমি আরো ইনফরমেশন জোগাড় করো, আমি পরে তোমার কাছে ফিরছি। তবে চলুন, একদিকে যখন ব্রিগেড হচ্ছে তখন ব্রিগেডের পাল্টা হিসাবে বিজেপি সন্দেশখালীকেই হাতিয়ার করে এগোতে চাইছে এবং আজই সন্দেশখালীতে সভা শুভেন্দু সুকান্তর। সেখানে অপেক্ষা করছে আমার সহকর্মী সৌরভ দত্ত। আমি সেই সভার প্রস্তুতির ছবি সৌরভের কাছে জানতে চাইব। সৌরভ। পিউ, দেখো, একদিকে ব্রিগেডে যখন তৃণমূলের জনগর্জন সভা এবং সেই জনগর্জন সভার যাওয়ার জন্য যেখানে তৃণমূল স্থলপথকে বেছে নিয়েছে, তারা ধামাখালি থেকে একের পর এক বাসে রওনা হয়েছেন, সেখানে জলপথকে বেছে নিয়েছে বিজেপি কর্মী সমর্থকরা এবং তাদের মধ্যে জলপথ দিয়ে তাদের একের পর এক নৌকো কিন্তু যাচ্ছে। এই মুহূর্তে দীপঙ্করের ক্যামেরায় যে ছবিটা দেখাবো, যে সেখানে কিন্তু বিজেপির পতাকা লাগানো একটি নৌকো যেটা খুলনা অঞ্চল থেকে আসছে, সেই নৌকো কিন্তু এই নদীবক্ষে কলাগাছি যে নদী, সেই কলাগাছি নদীর উপর দিয়ে নাজাটের উদ্দেশ্যে রওনা হয়েছে। এভাবে একের পর এক নৌকোয় কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা নাজাটে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের যে সভা রয়েছেন সেই সভার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। কিন্তু দুটো ছবির মধ্যে যেটা তফাৎ বলবো, তফাৎ ধরা পড়ছে, আমরা তৃণমূলে ধামাখালির বাসে দেখেছি, সেখানে কিন্তু মহিলাদের সংখ্যা সেভাবে চোখে পড়েনি, মহিলাদের সংখ্যা কম। এখন দীপঙ্করকে বলবো একটু জুম করে দেখাতে, আর সেখানে কিন্তু যে তুমি দেখো যে সেখানে কিন্তু মহিলাদের যে প্রতিনিধি, সেই মহিলাদের প্রতিনিধি এই বিজেপির যে নৌকোটা রয়েছে সেই নৌকোর মধ্যে কিন্তু বিজেপির প্রতিনিধি অনেকটাই কিন্তু মহিলাদের উপস্থিতি অনেক বেশি চোখে পড়ছে। আর জুমের মাধ্যমে কতটা ধরা পড়ছে বলতে পারবো না, কিন্তু হচ্ছে যে খালি চোখে যেটুকু দেখতে পাচ্ছি তাতে কিন্তু দৃশ্যতে দেখা যাচ্ছে যে মহিলাদের উপস্থিতি কিন্তু এই নৌকোর মধ্যে অনেক বেশি রয়েছে। দ্বিতীয় বিষয় রয়েছে সন্দেশখালীর মানুষজন বলছেন যে এর আগে যে ব্রিগেডের মতো এরকম হাইটেক সভা, তৃণমূলের যদি ডাকে সভা হতো তাহলে তাদের সব কিছু ফেলে দিয়ে সেই সভাতেই যেতে হতো, কিন্তু এবার কিন্তু সেরকমটা নয়, সেভাবে কিন্তু কোনো জোর প্রয়োগ করা হয়নি বা বল প্রয়োগ করা হয়নি, যার মনে হয়েছে তারা গেছেন। মানে এটা থেকে আমরা কি কনক্লুড করব, তৃণমূলের সাংগঠনিক শক্তি ওই এলাকায় দুর্বল হচ্ছে নাকি বিজেপি শক্তি বাড়াচ্ছে? দেখো, এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে কিন্তু একটা বিষয় যে তৃণমূল ব্যাকফুটে, বিজেপি ফ্রন্ট ফুটে, এটা বলাই যায়। অন্তত সন্দেশখালীতে একটা ছবি দেখাই, ব্রিগেডে তৃণমূলের মহিলা কর্মী সমর্থকরা এগোচ্ছেন, তাদের হাতে রয়েছে লক্ষ্মীর ঘট। ব্রিগেডের দিকে তারা এগোচ্ছেন, দেখুন লক্ষ্মীর ঘট হাতে নিয়ে তারা লক্ষ্মীর ভান্ডার পান এরা, এবং লক্ষ্মীর ভান্ডার সত্যি সত্যি মহিলাদের উপকৃত করে এই বার্তা দিতেই লক্ষ্মীর ঘট নিয়ে ব্রিগেডমুখী মহিলা তৃণমূলের সমর্থকরা।